Hello students, welcome once again to Haldar E-Academy online platform. আমরা আমাদের প্ল্যাটফর্মে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি সিলেবাস শুরু করে দিয়েছি। আমরা এর আগে দুটো চ্যাপ্টার অলরেডি শেষ করেছি। আজকে যে চ্যাপ্টারটা দ্য বেট, সেটা তোমাদের এই বছরের নিউ এডিশনে এটা করা হয়েছে, সংযোজন করা হয়েছে। তো তোমরা হয়তো টেক্সট বুক এখনো হাতে পাওনি, তবে ইউ ক্যান টেক হেল্প ফ্রম গুগল, দেন ইউ ক্যান ডাউনলোড দ্য পিডিএফ ফর্ম, তারপর তোমরা সেটা পড়তে পারো। তাহলে চলো আমরা দেখে নিই আজকের এই গল্পটা কি নিয়ে। দেখো, দ্য গল্পের নাম হচ্ছে দ্য বেট। বেট মানে কি সেটা আমরা আগে জেনে নিই। বেট হচ্ছে বাজি। আমরা সবাই কম বেশি জানি যে এই বেট কথার অর্থ হলো কোনো কিছুর জন্য বাজি রাখা। তো Actually, the story is written by Anton Chekhov. And Anton Chekhov, let me tell you, উনি একজন রাশিয়ান প্লেরিট ছিলেন। তো খুব বিখ্যাত একজন রাশিয়ান লেখক ছিলেন। উনার একটা স্পেশালিটি ছিল, উনি তো মডার্ন এজে বিলং করতেন। তো এই মডার্নিস্টদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, কি বলতো না, মডার্নিস্টদের যে মডার্ন লাইফে, এমনিতে লিটারেচার সবসময়ই সমসাময়িক যে চিত্রটাকে প্রতিফলিত করে, মানে যে যুগের যে যে সমস্যা, যা যা শুধু সমস্যা নয়, যা কিছু অ্যাফেয়ার্স, যা কিছু ঘটনা ঘটে সেই যুগে, তো সেই যুগের যারা লেখক কবি যারা রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত বিষয়টাকে তুলে ধরেন। তো মেইনলি এই বিষয়টা এসেছিল কিন্তু আধুনিক যুগে, মডার্ন পিরিয়ডে, যেখানে লেখকরা শুধুমাত্র ওই প্রকৃতির প্রতি প্রেম, প্রেমিকার প্রতি প্রেম, কোনো লাভ স্টোরি অ্যান্ড অল দিস, এই সমস্ত থেকে, বা অ্যাডভেঞ্চারের কোনো স্টোরি, বা কোনো বলতে পারো যে সাহসিকতার গল্প, হ্যাঁ, তো এই সমস্ত থেকে বেরিয়ে এসে তারা যেটার ওপর ভর করে গল্প লিখতে শুরু করলেন, সেটা হচ্ছে গিয়ে কি সোশ্যাল যে প্রবলেম, যে সোশ্যাল যে ডগমাস, সোশ্যাল প্রবলেমস অ্যান্ড সাম সোশ্যাল রুলস, কাস্টমস, অল দিস, যেগুলো সামাজিক সমসাময়িক যে সমাজের যে নিয়ম কানুন সমস্যা যা কিছু রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু লেখার কথা ভাবলেন মডার্নিস্টরা। তার মধ্যেই একজন কিন্তু হলেন অ্যান্টন চেকভ, এবং তারা অনেক ইন্টেলেকচুয়াল ছিলেন, অনেক বুদ্ধিমত্তার সাথে কিন্তু তাদের বিষয়বস্তুটা দর্শকদের বা লেখক মানে পাঠকদের সামনে উপস্থিত করতেন। তো আজকের এই গল্পটা যে টপিক নিয়ে লেখা, সেই সময়ের এই টপিকটা ভীষণভাবে খুব একটা প্রচলিত টপিক, সেটা হচ্ছে গিয়ে সলিটারি ইমপ্রিজনমেন্ট। কি এই সলিটারি ইমপ্রিজনমেন্ট? না, একটা সময় যখন তোমরা আমেরিকাতে বলতে পারো, ব্রিটিশ যে কনস্টিটিউশনে বলতে পারো, সেখানে সলিটারি ইমপ্রিজনমেন্টের খুব একটা ভয়ানক, একটা বলবো টর্চারাস, খুব একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা কিন্তু যারা কনভিক্ট ছিল তাদেরকে পোয়াতে হতো। তার মানে কি না, সামান্য কারণে যদি কোনো মানুষকে দোষী সাব্যস্ত করা হতো, তাহলে তাকে কি করা হতো, সলিটারি ইমপ্রিজনমেন্ট হিসেবে পানিশমেন্ট দেওয়া হতো। কি এই সলিটারি ইমপ্রিজনমেন্ট, এবং কেন, ওয়াই দিস টাইপ অফ পানিশমেন্ট ইজ ভেরি মাচ রিগারাস অ্যান্ড ভেরি মাচ টর্মেন্টিং, খুব যন্ত্রণাদায়ক ছিল। কারণ প্রথমত যে ঘরটার মধ্যে, ধরো আমরা জেল বা প্রিজনের মধ্যে এই সমস্ত কয়েদিদের, সো কল্ড কয়েদিদের রাখা হতো, সেই সমস্ত ঘরগুলো খুবই আনহেলদি ধরনের ছিল, যেখানে সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারে না, এবং সে যদি থাকে তাহলে কিন্তু সে ধীরে ধীরে পাগল হয়ে যায়। এবং শুধু ইমপ্রিজনমেন্ট নয়, পানিশমেন্ট তো তাকে পেতেই হয়, তার সলিটারি ইমপ্রিজনমেন্টের টাইমে সে যে কষ্টটা ভোগ করে সেটা তো একরকম, তারপরে সে যখন সাজা মকুব হয়ে আবার সভ্য সমাজে ফিরে আসে,
তখন কিন্তু তার জীবনটা আর সাধারণ বা স্বাভাবিক থাকে না। আমৃত্যু তাকে সেই যন্ত্রণা ভোগ করে যেতে হয়, কারণ একটা সামান্য কারণে হয়তো তাকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় শাস্তিস্বরূপ, কিন্তু তাকে সারা জীবনই হাজিরা দিতে যেতে হয় পুলিশ স্টেশনে, আদারওয়াইজ তাকে আবারও গ্রেপ্তার করার একটা ফরমান জারি হতো। এবং খুব মানে ভীষণভাবে যন্ত্রণাদায়ক ছিল এই সলিটারি ইমপ্রিজনমেন্ট। এরকমই একটা গল্প আমাদের জন গালসওয়ার্থি তিনি কিন্তু লিখেছিলেন জাস্টিস বলে একটা ড্রামা, যেখানে এরকমই একটা ইয়াং বয় হুজ নেম ওয়াজ ফল্ডার, যে কিনা একটা সামান্য ফর্জারি ব্যাংকিং এর ক্ষেত্রে একটা চুরি করেছিল, খুব সামান্য টাকাই অ্যামাউন্ট চুরি করেছিল, যার ফলে তাকে সলিটারি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল। তো সেই সলিটারি ইমপ্রিজনমেন্টের ফলে তার যে জীবন সেটা মৃত্যুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল। সে নর্মাল লাইফে ফিরতে তো পারলই না, বরং তার পরিণতি হয়েছিল কিন্তু মৃত্যু। তো যাক, তোমাদেরকে এই সমস্ত আইডিয়াসগুলো দিয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে এই গল্পটার প্রতি তোমাদের একটা ইন্টারেস্ট জন্মানো, যে কেন, why should we read the story and what is the actual base of the story. The story is totally based on solitary imprisonment. কোনো মানুষকে একাকী একটা প্রিজনের মধ্যে বেশ কিছু বছর কোনো রকম কারোর সাথে দেখা না করা, কোনো হিউম্যান ভয়েস মানে মানুষের কোনো গলা শুনতে না পাওয়া, কোনো বাইরের জগতের সাথে যোগাযোগ না রাখতে পারার যে একটা যন্ত্রণা, যে কষ্ট, সেইটাই কিন্তু তুলে ধরা হয়েছে সেই মানে সমসাময়িক লেখকের কলমে। আজকে যে গল্পটা একটু অন্যরকম। দেখো, প্রথমে আগে একটু ইন্ট্রোডাকশনটা আমরা দেখে নেব। দ্য বেট ইজ অ্যান 1889 শর্ট স্টোরি বাই অ্যান্টন চেকব। তো অ্যান্টন চেকবের লেখা বেট হচ্ছে 1889 সালে যেটা পাবলিশ হয়েছিল। এই গল্পটা কি সম্পর্কে রয়েছে না, একটা ব্যাংকার রয়েছে যিনি ব্যাংকে জব করেন, তো তাকে আমরা ব্যাংকার বলি, অ্যান্ড এ ইয়াং লয়ার। একদিকে রয়েছে একজন ব্যাংকার, আরেকদিকে রয়েছেন একজন আইনজ্ঞ, যিনি আইন মানে আমরা যেটাকে ওকালতির বিষয়টা বলি, তো উকিল বলতে পারো, who make a bet with each other following a conversation about whether the death penalty is better or worse than life in prison. তো বলছে, দেখো যে কি নিয়ে গল্পটা, সেটা হচ্ছে গিয়ে এই ইয়াং লয়ার, একজন যুবক আইনজ্ঞ, একজন ব্যাংকার, তাদের মধ্যে একটা ডিবেট হলো, একটা বলতে পারো কথা কাটাকাটি হলো একটা বিষয় নিয়ে। এবং সেটা কি বিষয় নিয়ে, একটা কথোপকথনের বিষয়বস্তু কি ছিল, যে অ্যাবাউট whether the death penalty is better, কোনটা ভালো, পানিশমেন্ট হিসেবে কোনটা বেটার, মৃত্যুদণ্ড নাকি or worse than life in prison, নাকি জেলের মধ্যে জীবনের থেকেও খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকা। এই দুটোর মধ্যে মানে বলতে পারো যে ডেথ, যেটাকে আমরা বলি ফাঁসির সাজা দেওয়া, মৃত্যু সাজা দেওয়া, নাকি মৃত্যুর থেকেও জঘন্য জীবন যাপন করা জেলের মধ্যে, এই দুটোর মধ্যে কোনটা বেটার, সেইটা নিয়ে কিন্তু একটা বাজি ধরলো একজন ইয়াং লয়ার এবং একজন ব্যাংকার। দ্য ব্যাংকার ওয়েগার্স, দেখো ওয়েগার্স মানেও কিন্তু এটা বেট করা, মানে বাজি ধরা, যেটাকে আমরা বলি বাজি ধরা। তো ব্যাংকার ওয়েগার্স দ্যাট, বাজি করলো যে the lawyer cannot remain in solitary confinement voluntarily, যে এই যে উকিল যে রয়েছে লয়ার, সে কখনোই এই সলিটারি কনফাইনমেন্টে থাকতে পারে না, বন্দি থাকতে পারে না, একাকী বন্দি থাকতে পারে না ইচ্ছাকৃতভাবে। ভলেন্টারিলি মানে ইচ্ছাকৃতভাবে, মানে কেউ কি কখনো ইচ্ছাকৃতভাবে বন্দি থাকতে চায় না পারে? নিশ্চয়ই আমরা জানি যে বন্দি জীবনটা আমাদের প্রত্যেকেরই খুবই অপছন্দের এবং খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু সেই বন্দি জীবনের পজিটিভ নেগেটিভ দিক কি রয়েছে সেটা নিয়েই আজকের গল্প। ফর পিরিয়ড অফ 15 years, তো বেটটা যেটা হচ্ছে যে কোনো মানুষ 15 বছর ধরে এইরকম একাকী একটা
বলতে পারো কক্ষে একটা যে মানে কয়েদখানায় সে 15 বছর থাকতে পারে না। তো এটা হচ্ছে বিষয়বস্তু গল্পের। এটা অনেকটা শর্টে লেখা, তো আমরা যখন গল্পটা পড়বো কিন্তু খুব ইন্টারেস্টিং। তো একটু অথর সম্পর্কে আগে আমরা জেনে নিই। দেখো, অথর অ্যান্টন পাভলোভিচ চেকভ, 29 জানুয়ারি 1860 to 15 জুলাই 1904। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে 19th to 20th সেঞ্চুরি রাইটার হচ্ছে কিন্তু অ্যান্টন চেকভ, যেখানে মডার্ন যুগ, যেটাকে মডার্ন এরা আমরা বলতে পারি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যেখানে মানুষ অনেক বেশি ইন্টেলেক্টের উপরে, মানে রাদার দ্যান ইমোশন দে ডিপেন্ডস অন ইন্টেলেকচুয়ালিজম, আবেগের থেকে অনেক বেশি বুদ্ধিমত্তার উপর তারা কিন্তু তাদের লেখা পরিবেশন করেছেন। ওয়াজ আ রাশিয়ান প্লেরিট, তিনি একজন রাশিয়ান প্লেরিট ছিলেন, and short story writer widely considered to be one of the greatest writers of all time। তো তাকে মানে সমস্ত সময়ের একজন বিখ্যাত লেখক হিসেবে কিন্তু তিনি পরিচিত রয়েছেন। হিজ কেরিয়ার অ্যাজ এ প্লেরিট হিসেবে তার যে জীবনযাত্রা প্রডিউসড 4 ক্লাসিক্স, 4টি একদম ক্লাসিক্স তিনি একদম কি বলবো পেশ করেছিলেন, প্রকাশ করেছিলেন, যার জন্য তার এত পপুলারিটি ছিল। তার মধ্যে তার হিজ বেস্ট শর্ট স্টোরিজ আর হেল্ড ইন হাই এস্টিম, অনেক বেশি এস্টিম মানে অনেক বেশি মূল্যবান ছিল তার যে শর্ট স্টোরিজগুলো বাই রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স। যে সমস্ত আদার্স যে লেখক বা যারা সমালোচক, তাদের কাছে তার 4টি মানে তার বেস্ট যে শর্ট স্টোরিজ যেটা ছিল, অ্যালং উইথ হেনরিক ইবসেন অ্যান্ড অগাস্ট স্ট্রিনবার্গ, চেকভ is often referred to as one of the 3 seminal figures in the birth of early modernism in the theatre। তো বলছে দেখো যে এই যে হেনরিক ইবসেন, অগাস্ট স্ট্রিনবার্গ, এই যে তাদের সাথে তুলনা করা হয়েছে আর কি। যে হেনরিক ইবসেন, ইনি একজন বিখ্যাত নরওয়েজিয়ান লেখক, নরওয়ের একজন লেখক। তো তিনি একজন ইন্সপায়ার্ড ছিলেন, মানে এই ধরনের যে মডার্ন যুগের ওপরেও যে লেখা যায়, মানুষের প্রতিদিনের যে সমস্যা নিয়েও যে তুলে ধরা যায় লেখার মধ্যে, সেটার পথ কিন্তু দেখিয়েছিলেন হেনরিক ইবসেন, যিনি নরওয়ের লেখক ছিলেন। তো তিনি কিন্তু এরকম মানে বার্নার্ড শ বা জন গালসওয়ার্দি, যার কথা আমি এক্সকিউজ মি একটু আগে তোমাদের বললাম, অ্যান্টন চেকভ, অগাস্ট স্ট্রিনবার্গ, তো এই বিখ্যাত বিখ্যাত লেখক যারা ছিলেন তাদের মধ্যে চেকভ কিন্তু একজন অন্যতম ছিলেন মডার্ন যুগে আর কি। চেকভ ওয়াজ আ ফিজিশিয়ান বাই প্রফেশন, তিনি তার প্রফেশন কিন্তু ছিল অ্যাকচুয়ালি তিনি একজন ডক্টর ছিলেন, ফিজিশিয়ান ছিলেন। তো তিনি বলছেন আর কি তার কথা, যেটা মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ হি ওয়ান্স সেড, তো অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। তো এখানে খুব ইন্টারেস্টিংলি একটু ফান করে তিনি বলেছেন যে মেডিসিন নিয়ে থাকাটা এটা আমার কাছে মানে আমার প্রফেশন, আর বলতে পারো লিটারেচার ইজ মাই ইমোশন, এটাই বলতে চাইছেন আর কি। তো চলো আমরা তাহলে এবারে গল্পে চলে যাব সরাসরি টেক্সটে। দেখো তোমরা আশা করি টেক্সটটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আই হোপ দ্যাট ইউ উইল গেট ইউর টেক্সট বুক সুন। তোমরা শীঘ্রই তোমাদের টেক্সট বুক পেয়ে যাবে, তার আগে পিডিএফটার হেল্পে তোমরা পড়ে নিতে পারো। চলো দেখে নিই কি রয়েছে টেক্সটে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, তো একদিন বলতে পারো রাতের ব্যাপার, এটা একটা মানে শরতের রাতের ঘটনা যেটা। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening। দেখো গল্পটা যখন শুরু হচ্ছে সেটা প্রেজেন্টে, বর্তমানে, কিন্তু মানে সরি যখন ন্যারেটর গল্পটা ব্যক্ত করছেন বলছেন সেটা সেই সময়টা কিন্তু বর্তমানে, কিন্তু তিনি আসল যে গল্পটার যে শুরু সেটা হচ্ছে অতীতে। তো তিনি বর্তমানে দাঁড়িয়ে অতীতের গল্পটাকে রিক্যাপ করছেন, রিক্যাপিচুলেট করছেন, যেটা মানে আবার মেমোরিতে আনছেন, স্মৃতিতে বারবার ধরে আনছেন যে এই এত বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা রাতে। তো দেখো কি ঘটনাটা ঘটেছিল।
দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, তার পড়ার ঘরের এদিক ওদিক পায়চারি করছিলেন, আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড রিমেম্বারিং, মনে করছিলেন, হাউ 15 years বিফোর, কিভাবে 15টা বছর আগে হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটাম ইভিনিং, একদিন তিনি কোনো এক শরতের সন্ধ্যেতে একটা পার্টি থ্রো করেছিলেন। There had been many clever men there, সেখানে অনেক বেশ বুদ্ধিমান চালাক এরকম ধরনের মানুষের উপস্থিতি ছিল। তো স্বাভাবিক ব্যাংকার্স, লয়ার্স এরকমই মানুষেরাই তো, মানে এরকম ধরনের মানুষদের পার্টিতে সাধারণত কি একটু হাই, যারা স্ট্যাটাসে মানে হাই স্ট্যাটাসে বিলং করে, তো যাদের হাই স্ট্রেটা রয়েছে তারাই কিন্তু এরকম পার্টিতে জয়েন করে। তো সেরকম মানুষজন সেখানে ছিল, বেশ বুদ্ধিমান, প্রত্যেকেই বিচক্ষণ মানুষজন সবাই ছিলেন। তো there had been many clever men there and there had been interesting conversation. দেখবে তোমরাও একটু লক্ষ্য রাখবে, যদি তোমরা কখনো কোনো আলোচনায় দেখো, বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু মানে বিভিন্ন ধরনের আলোচনার সভা হয়, কিরকম না, যদি কোনো জায়গায় দেখবে যে একটু হাই মানে এডুকেটেড পিপলদের সেখানে যদি আনাগোনা থাকে, সেখানে যদি প্রফেসরস, টিচার্স, ব্যাংকার্স, লয়ার্স এরকম ধরনের মানুষেরা থাকেন, তাহলে তাদের আলোচনার যে লেভেলটাও কিন্তু একটু অন্যরকম হয়। আর যদি ধরো এমনি চায়ের দোকানের আড্ডা, সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষরা যদি বসে আড্ডা মারেন, তাহলে তাদের আড্ডার লেভেলটা কিন্তু একটু অন্যরকম হয়। তো নর্মালি প্রত্যেকের আড্ডার একটা টপিক থাকে বা একটা তাদের বিষয়বস্তু একটা থাকে আর কি। তো সেটাই বলছি যে যেহেতু সমস্ত ইন্টেলেকচুয়াল মানুষদের উপস্থিতি ছিল, তাদের আলোচনাটাও কিন্তু বেশ একটু ইন্টেলেকচুয়াল ছিল। তো তাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল দেখো, among other things they had talked of capital punishment. তো আরো অন্যান্য বিভিন্ন বিষয়ে তারা কথা বলছিলেন, তার মধ্যে তাদের যে মেইন একটা বিষয় ছিল সেটা হচ্ছে কি ক্যাপিটাল পানিশমেন্ট, একদম সুপিরিয়র, যেটা হাইয়েস্ট যে বলতে পারো শাস্তি, হ্যাঁ, সেটা, সেই বিষয়টা নিয়ে তারা কথা বলছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, বেশিরভাগ গেস্টরা যারা ছিলেন, among whom were many journalists, তাদের মধ্যে অনেকেই সাংবাদিক ছিলেন, and intellectual men, বুদ্ধিমান মানুষজন ছিলেন, disapproved of the death penalty, তারা ডেথ পেনাল্টি, মৃত্যু যে শাস্তি, হ্যাঁ, সেটাকে ডিসঅ্যাপ্রুভ করছিলেন, মানে তার বিরোধিতা করছিলেন আর কি। হ্যাঁ, তো দেখবে এইসব বিষয়ে যে টপিক হয়, এটা কিন্তু আমরা দেখতে পাই যে কিছু মানুষ বলে যে না না, মৃত্যু মানে শাস্তি স্বরূপ, মানে সর্বোচ্চ শাস্তির স্বরূপ মৃত্যুটাই ঠিক আছে। তো আমাদের দেশেও এরকম মানে ডিফারেন্ট কেসেস ওয়্যার দেয়ার ইন আওয়ার কান্ট্রি অলসো, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে না আজীবন কারাবাস দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু বহুবার আমরা দেখেছি আমাদের দেশের মানে যেটা হাইয়েস্ট যে জুডিশিয়ারি যেটা রয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বহুবার এই ডিবেটের মধ্যে যাওয়া হয়েছে যে কোন পানিশমেন্টটা ঠিকঠাক, মৃত্যুদণ্ড নাকি হোল লাইফ ইমপ্রিজনমেন্ট। তো সেইটা নিয়েই কিন্তু কথোপকথন হচ্ছে। তো বেশিরভাগ যারা, তারা কিন্তু বলছেন, বেশিরভাগ গেস্টরাই বলছেন যে না, মানে মৃত্যুদণ্ডটা ঠিক মানা যায় না। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেথ ইমমরাল, ইনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট। তো তারা যেটা মানলো, কনসিডার করা মানে মানা, যে তারা কি মানলো, যে ফ্রম they consider that form of punishment out of date, মানে এই যে এই ধরনের যে মৃত্যুদণ্ড টাইপের যে শাস্তি, সেটা একদম অবসোলিট, আউট অফ ডেট, অপ্রচলিত, আর কি ইমমরাল, ঠিক বলতে পারো ইনহিউম্যান, ইমমরাল মানে ইনহিউম্যান, হ্যাঁ, যে অমানবিক, হ্যাঁ, অনৈতিক, ইমমরাল বলতে পারো যে অনৈতিক, আর কি ইনসুটেবল, ঠিক সাজুজ্য রাখে না ফর ক্রিশ্চিয়ান স্টেটস, মানে ক্রিশ্চিয়ান কান্ট্রিগুলোতে এই ধরনের পানিশমেন্টের কোনো রকম কোনো ভ্যালিডিটি নেই। In the opinion of some of the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তো তাদের মত অনুসারে, মানে কিছু মানুষের, in the opinion of some of them, বেশ কিছু মানুষের মত অনুসারে মৃত্যুদণ্ডটা should be replaced, এটাকে রিপ্লেস করা উচিত, চেঞ্জ করা উচিত, কিসের দ্বারা না, imprisonment for life, আজীবন মানে যাবজ্জীবন কারাদণ্ড
কারাদণ্ডের সাথে মৃত্যুদণ্ডটাকে রিপ্লেস করে দেওয়া উচিত, মানে মৃত্যুদণ্ড রাখা উচিত নয়, সেই জায়গাতে কি করা উচিত না যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। এই গেল। এবার দেখো, I don't agree with you, said their host to the banker. তখন ব্যাংকার বলছে, না না, আমি তোমাদের সাথে একমত হতে পারছি না। I have not tried either the death penalty or imprisonment for life, but if one may judge a prior, the death penalty is more moral and more human than imprisonment for life. তো বলছে যে আমি একমত হতে পারছি না। ব্যাংকার বলছে যে আমি কোনোটাই ট্রায়াল দিইনি, না তো আমি ডেথ পেনাল্টি পেয়েছি, না তো আমি ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছি। তবে আমার মানে মত অনুসারে যে ডেথ পেনাল্টি অনেক বেশি হিউম্যান, নৈতিক, হ্যাঁ, অ্যান্ড মোর হিউম্যান, অনেক বেশি মানবিক দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। যাবজ্জীবন কারাদণ্ডের থেকে বরং মৃত্যুদণ্ড হওয়া অনেক ভালো, সেটা বরং অনেক নৈতিক বা অনেক বেশি বলতে পারো যে মানে হিউম্যান, মানবিক। তো ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। দেখো, দুটোই কিন্তু তোমাকে হত্যা করার জন্য চক্রান্ত। সেই জন্য বলছে যে যখন মৃত্যুদণ্ড হয় একবারেই প্রাণটা চলে যায়, বাস হয়ে গেল। কিন্তু কাউকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে তাকে আস্তে, মানে এটা স্লো পয়জনিং এর মতো, ধীরে 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 তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। Which executioner is the more human? He who kills you in few minutes or he who drags the life out of you in the course of many years? তো এখানে তিনি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এক্সিকিউশনার মানে জাজকে বলা হয়েছে, যিনি ভার্ডিক্টটা দেবেন, হ্যাঁ, তো যিনি পানিশমেন্ট ঘোষণা করবেন, জাজ, তাকেই বলা হচ্ছে এক্সিকিউশনার। বলছে কোন জাজ, কোন এক্সিকিউশনার অনেক বেশি মানবিক, যে কিনা তোমাকে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু দিয়ে দেয়, নাকি যে তোমাকে টেনে নিয়ে আসে, হু ড্র্যাগস, ড্র্যাগ মানে টেনে হিচড়ে নিয়ে আসা, হ্যাঁ, তো কিসে ড্র্যাগস দ্য লাইফ, তোমার জীবনটা কেড়ে নেয়। ড্র্যাগ মানে বলতে পারো কেড়ে নেওয়া বা টেনে হিচড়ে নিয়ে আসে, এটাও বলা যায়। কেড়ে নেয় ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অনেক বছর ধরে ধীরে 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 তোমার জীবনটাকে কেড়ে নেয়। তো ব্যাংকার এখানে আর্গুমেন্টের ক্ষেত্রে, তর্কের খাতিরে বলছেন যে কেন তিনি ডেথ পেনাল্টিকে বেশি সাপোর্ট করেন, যে কোন এক্সিকিউশনার, কোন জাজ অনেক বেটার, দোজ হু টেক অ্যাওয়ে ইউর লাইফ অ্যাট ওয়ান্স, জাস্ট ফিউ মিনিটসের মধ্যে তোমার প্রাণ চলে যাবে, সেটা ভালো, নাকি অনেক বছর ধরে ধীরে ধীরে তোমার জীবনটা বের করে নেওয়া হবে, সেটা ভালো। এবার দেখো, স্পিকার চেঞ্জ হচ্ছে, তাই আবার পরের প্যারাতে ইনভার্টেড কমা দিয়ে বলছে বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। তাদের মধ্যে একজন অতিথি তিনি পর্যবেক্ষণ করে যেটা বললেন যে দুটোই অনৈতিক, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হোক বা ডেথ পেনাল্টি হোক, দুটোই কিন্তু ইমোরাল, অনৈতিক। কেন? ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ তাদের ওই একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। সেই উদ্দেশ্যটা কি? টু টেক অ্যাওয়ে লাইফ, সেটা হচ্ছে জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড। দেখো, আমাদের হাইকোর্ট, যেটা রাজ্যের সুপ্রিম, মানে রাজ্যের যেটা সর্বাগ্রে যে আইন বিচার ব্যবস্থা রয়েছে, স্টেটের হোক কিংবা দেশের বিচার ব্যবস্থা, সর্বোচ্চ বিচারালয় হোক, কারোরই কেউ কিন্তু ভগবান নয়। নো ওয়ান ইজ গড। It is not a right to take away what it cannot restore when it wants to. বলছে যে এর কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই নিয়ে নেওয়ার what it cannot restore, যেটাকে এ দিতে পারে না। পুনরায়, রেস্টোর মানে পুনর্স্থাপন করা, পুনঃস্থাপন করা। তাহলে আমি যেটাকে পুনঃস্থাপন করতে পারবো না, লাইফকে তো কেউ পুনঃস্থাপন করতে পারে না, লাইফ ফিরিয়ে দিতে পারে না। সুতরাং আমি যেটাকে ফিরিয়ে দিতে পারবো না, সেটা নেওয়ারও কিন্তু আমার কোনো অধিকার নেই, এটাই বলতে চাইছে বক্তা। তো ডিয়ার স্টুডেন্টস,
for today's class we are ending here. The story is very interesting, and here we are going to further further range of the story. আমরা স্টোরিতে যত আগে যাব দেখবে স্টোরিটা আরো ইন্টারেস্টিং হচ্ছে, ভীষণ ভীষণ একটা চার্মিং একটা গল্প, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। I hope you enjoyed the whole class. I will request you to listen to the story very mindfully, খুব মন দিয়ে গল্পটা শুনবে। গল্পটার বেশ কিছু সিগনিফিকেন্স রয়েছে এবং এই গল্পটা বর্তমান যুগেও কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। সুতরাং আমরা কিন্তু একসাথে পড়বো এবং এই গল্পটা থেকে যে শিক্ষাটা, যে লেসনটা নেব, I hope you will take a lot of lesson from the story. So dear students, for today we are ending here. In the next class we are going to meet with another part. So thank you so much.